আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উড়োজাহাজে নেওয়া হলো নিউ ইয়র্কে। ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। বিএনপি সংখ্যালঘু বিভাজনে কখনোই যেতে চায় না বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সব নির্যাতনের প্রতিকারের প্রতিশ্রুতি। সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। প্রতিটি প্রজন্মের হৃদয়ে স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি গুণীজনদের আহ্বান। এবং মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে ম্যাচ সম্প্রচার বন্ধ করতে বলেন আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িকতার কাছে নতি স্বীকার মন্তব্য। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাকে বহনকারী উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার বিকেল 5টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার 15 ঘণ্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা যায়। এদিকে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্তার হোসেনের রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের আগে থেকেই অরেঞ্জ কাউন্টির ওই বিমান ঘাঁটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবতরণের পর উড়োজাহাজটির আশপাশে অবস্থান নেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ঘিরে ছিলেন এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা। শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলীয় রাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। সিরিজ বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল কারাকাসের আকাশ। ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 7 ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। ওয়াশিংটনের পদক্ষেপকে ভেনেজুয়েলার তেল লুণ্ঠন প্রচেষ্টা ও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে বৈধ নেতা হিসেবেও দাবি করেন তিনি। দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা ও দেশটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করায় হতবাক বিশ্ব। এ হামলাকে অবৈধ ও অপরিণামদর্শী কাজ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। নিন্দা জানিয়েছে স্পেন, রাশিয়া, কিউবা সহ অনেক দেশ। এ হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইরান। আক্তার হোসেন, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না তার দল। রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তার সাথে দেখা করার সময় তিনি একথা বলেন। আসন্ন নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা। বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দিনভর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শনিবার দলের গুলশান কার্যালয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা তার সাথে দেখা করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সাথে দেখা করে দীপু দাস হত্যাসহ সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে সব নির্যাতনের প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে, কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে করবেন। বিএনপি সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বলে বৈঠকে জানানো হয়েছে। একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম, গণমাধ্যম। সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান। বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে সই করতে আসেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতারা। তারা খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি। বাংলাদেশ এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা আছেন তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন। বেগম খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বইয়ে সই করেছেন অন্য আরও অনেকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উচ্চকক্ষের চিন্তা এখনই করছে না জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। দল দুটির নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের পরে উচ্চকক্ষের বিষয় দেখা যাবে। 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলীয় জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার পর থেকেই শুরু হয় ভাঙ্গনের গুঞ্জন। ইসলামী দল যারা আছে আমরা ঐক্য থাকবো, যাদের ইসলামের নামের দল আছে তারা বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের এমন বক্তব্যে ভাঙ্গনের আলোচনা আরও জোরালো হয়। তবে দলের আরেক নেতা জানান, সমঝোতা বা জোট না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। যতদিন পর্যন্ত একটা ঘোষণা না আসবে অতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই একটা অনিশ্চয়তা থেকে যাবে। আমি বলছি না যে অনিশ্চয়তা একেবারেই নেই, থেকে যাবে, হ্যাঁ, তবে আমরা আশাবাদী যে সেই অনিশ্চয়তাটা দ্রুত কেটে যাবে এবং আমরা অবশ্যই একটা অভিন্ন ঘোষণা দিতে পারবো। জামায়াতে ইসলামী বলছে কয়েকদিনের মধ্যেই আসন সমঝোতা হবে। যে কথাগুলো আসছে মানে বিচ্ছিন্নভাবে, এটা কোনো দলের কথা না, আমাদের কাছে এটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দায়িত্বশীলতা বলছেন। আমরা এগুলোকে এত মানে সিরিয়াসলি নিচ্ছি না এই কারণেই যে দলের পক্ষ থেকে আমরা যখন বসবো তখন এই সমস্ত বিষয়গুলো মিনিমাইজ হবে। আসনের সংখ্যা বা কোন আসনকে পেলাম বা বড় ভাই ছোট ভাই এগুলা খুব মানে গুরুত্ব পাবে না। এই দুই দলের কাছে প্রশ্ন ছিল, উচ্চকক্ষের চিন্তায় কি আসন সমঝোতার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা কারণে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষে যে আসন পাওয়ার কথা, এটা নির্বাচনের পরে বোঝা যাবে যে এটা কতটুকু প্রভাব পড়বে আর কি। আমার ধারণা খুব বড় কোনো প্রভাব পড়বে না। না, উচ্চকক্ষের হিসাব পরে আগে হলো আমাদের এই জাতীয় নির্বাচনে যেখানে যার অবস্থান মোটের উপরে ভালো সে সেখানে নির্বাচন করবে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বলছে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের আগেই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বৃক্ষরোপণ 2025-এর বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আর পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন সবুজ আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট।
উন্নয়ন অগ্রযাত্রার সাইনবোর্ড কিংবা নামে বেনামে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ প্রতিবেশী দখল, দূষণ আর ধ্বংসের অপতৎপরতা। অসচেতনতা এবং বেপরোয়া লোভে সামগ্রিক সবুজ আচ্ছাদন কমে সভ্যতা যখন হুমকিতে, তখন ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ক্লাবের পরিবেশবান্ধব কর্মযোগ্য। অভিযাত্রাকে আরও গতিশীল করতে বছর জুড়ে মোবাইল অপারেটর বাংলালিংককে সঙ্গে নিয়ে চলা সবুজে সাজায় বাংলাদেশ কর্মযজ্ঞের মহাসম্মেলনে ভিডিওচিত্র প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের সম্মানিত করতে রাজধানীর পানি ভবনে জমকালো আয়োজন। ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের স্বীকৃতি কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করেন সুধীজনরা। এই অনুষ্ঠানটার মাধ্যমে অ্যাটলিস্ট অনেক মানুষ আমাদের দেশের প্রাণ ও প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। আমরা সবাই যেন আমাদের যত্রতত্র ময়লাগুলো না ফেলি। এই ধরনের প্রোগ্রাম যেন ভবিষ্যতে হয়। আমরা আমাদের দায়িত্ব থেকে আরও কাজ করব এই অঙ্গীকার করছি। এই চলতি বছর 1,13,000 আমরা বৃক্ষরোপণ করেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করব। পরিবেশগত সংকট মোকাবেলায় নিরলস প্রকৃতি ও জীবন ক্লাবকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন বিশিষ্টজনরা। গাছ যে লাগানো কত ইম্পর্টেন্ট, কত যে এটা কিন্তু সবার জন্য এটা আমাদের জানাই দেওয়া উচিত। আমরা সেভাবেই কিন্তু আমরা চিন্তা করেছি যে পার্টনারশিপ করার জন্য। বাবু ভাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শুরু করেছিলেন 2009 সালে। আজকে প্রায় 17 বছর পরে উনি যে জায়গায় দাঁড়িয়েছেন মানুষের জন্য, যেটি করছেন যে মানুষকে সম্পৃক্ত করেই মানুষের জন্য করছেন। দেশীয় বিপন্ন যে বৃক্ষগুলো যেগুলো আপনাদের বাড়ির আশেপাশে সব সময় ছিল, সেই গাছগুলো যাতে আপনাদের বৃক্ষরোপণের তালিকায় আসে। এই যে মহৎ উদ্যোগ বাংলাদেশকে সবুজে সাজানো বা সবুজে সাজাই বাংলাদেশ, এই কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষের যে অক্সিজেনের সংস্থান করেছে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন। তাহলে এত বড় কন্ট্রিবিউশন আমি মনে করি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এইভাবে এককভাবে দিতে পারছে না। নিজেদের অস্তিত্বের স্বার্থে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্ম সহ সার্বিক সম্পৃক্ততার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরাই কিন্তু একসাথেই এই কাজটি করেছি এবং এই কাজটি খুব বেশি দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে যদি আমরা মরুভূমির দেশ যেগুলোর দিকে দেখি, মধ্যপ্রাচ্যের দিকে দেখি, তাহলে কি দেখি আমরা? তারা সেই মরুভূমিকে শীতল রাখার জন্য এবং তারা তাদের এনভায়রনমেন্টকে, তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য নানা কর্মকাণ্ড করছে। যে দেশে কিছুই নাই সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে এই কাজটি করছে। আর আমাদের সব আছে, অথচ অবহেলার কারণে, অসচেতনতার কারণে আমরা দিন দিন কিন্তু সব হারিয়ে ফেলছি এবং আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকে দুর্বিষহ করে তুলছি। আসুন আমরা সবাই, আমরা সবাই মিলে আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখি, বাংলাদেশটাকে ভালো রাখি। প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামে আয়োজনের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকীতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণসভা হয়েছে। আমন্ত্রিত লেখক ও গুণীজনরা বলেন, রাবেয়া খাতুন তার দীর্ঘ জীবনের শতমুখী অভিজ্ঞতাকে তার লেখায় তুলে এনেছেন এবং প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা সাহিত্যে মানবিকতা ও
মননের বিকাশে যেসব লেখকের ভূমিকা রয়েছে, রাবেয়া খাতুন তাদের অগ্রণী। প্রখ্যাত এই কথা সাহিত্যিককে শ্রদ্ধাভরে স্মরণ করে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজন, যেখানে বিভিন্ন প্রজন্মের সাহিত্যজনরা রাবেয়া খাতুনের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। আধুনিক মনন, তিনি যে কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারতেন, মানুষকে ভালোবাসতেন, শ্রেণী, পেশা, ধর্ম, জাতপাত কোনো কিছুর বিভেদ মানতেন না। ভালো মানুষ হলেই তার কাছাকাছি পৌঁছে যেতেন। যে কিছু কিছু মানুষ তার কাজের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করেন, আসলে তিনি চলে যান শারীরিকভাবে কিন্তু থেকে যান। রাবেয়া খাতুন সেরকম একজন লেখক। যেই পোশাকটিকে, যেই সজ্জাটিকে নিজের ব্যক্তিত্বে পরিণত করতে পারবেন, সেটিই তার সাজ। রাবেয়া খাতুন ওই স্বর্ণাভরণ সজ্জিত যে নারী, সেটিকে তার ব্যক্তিত্বে পরিণত করতে পেরেছিলেন। আমাদের মাথার উপর যারা ছাদ আছেন, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, রাহাত খান, এই যে যাদের আমাদের গুণী সাহিত্যিকদের যারা আমরা, রেজিয়া রহমান, আমরা যেন কথা নয় তাদের বইগুলো যেন একটু পড়ার চেষ্টা করি। স্মরণসভায় সাহিত্যের বিকাশে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে নতুন নতুন পাঠক শ্রেণী তৈরিতে দায়িত্বশীল ও সৃষ্টিশীলদের প্রতি আহ্বান জানান। 65টা জেলায় এরকম একটা করে সেন্টার থাকবে, একই রকম চেহারা, গেলেই বোঝা যাবে এটাই সেই সেন্টার, এটাই সেই রাইটার আর্টিস্টদের সেন্টার। একটা মিথস্ক্রিয়া শুরু হবে, আলোচনা সমালোচনা হবে, নতুন নতুন চিন্তক শ্রেণী প্রকাশিত হবে, পাঠক বেরিয়ে আসবে, এবং সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আমার সীমিত সামর্থ্য এবং সাধ্যের মধ্যে সেই কাজটা আমি করব, এবং সেখানে সেই প্রত্যেকটি 65টি জেলায় রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের বই থাকবে। আমাদের পড়ার অভ্যাস গড়ে উঠুক, রাবেয়া খাতুনরা বেঁচে থাকুক, এবং আরও রাবেয়া খাতুন অনুপ্রাণিত হয়ে তৈরি হোক। রাবেয়া খাতুন স্মরণে জীবনী পাঠ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ট্রাব অস্ট্রেলিয়া। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বিশ্বকাপের ভেন্যু ভারতের পরিবর্তে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা বলেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতেও বলেছেন আসিফ নজরুল। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ, এবার বিরতি। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে এরাবেকা জাতের কফির চাষ শুরু হয়েছে। ছোট ছোট অসংখ্য বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু বাণিজ্যিক বাগান। পাশাপাশি কফির জাত উন্নয়নেও চলছে গবেষণা। এবার প্রকৃতি সংবাদ। বন দস্যুদের বেপরোয়া দাপটে উজাড় হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপকূলীয় বনাঞ্চল। অভিযোগ রয়েছে, বন বিভাগের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবে দিন দুপুরেই কেটে নেওয়া হচ্ছে বনের গাছ। বিপর্যয় হুমকিতে উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য। সামাজিক বনায়ন সহ উপকূলের বনাঞ্চল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দর্শক সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উড়োজাহাজে নেওয়া হলো নিউ ইয়র্কে। ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। বিএনপি সংখ্যালঘু বিভাজনে কখনোই যেতে চায় না বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সব নির্যাতনের প্রতিকারের প্রতিশ্রুতি।
সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি গুণীজনদের আহ্বান। এবং মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে ম্যাচ সম্প্রচার বন্ধ করতে বলেন আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িকতার কাছে নতি স্বীকার মন্তব্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।